কবির মতো গাইছেন। সে গানের কথা হচ্ছে, চিত্তরঞ্জন স্বদেশের প্রাণধন, ত্যাজিলেন জীবন দার্জিলিং গিয়ে। মানে বুঝতে পারছেন যে এটা তো সেই অর্থে খুব পরিশীলিত বাণী নয়, কিন্তু আমাদের যে মাটির গান, সেই মাটির গান সবসময় তো এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া থেকে উঠে এসেছে। তো একজন বাউলের গান তো এরকমই হবে, চারণ কবির গান তো এরকমই হবে। চিত্তরঞ্জনের গান, চিত্তরঞ্জন তিরোধান করেছেন, তার জীবন প্রাণ ত্যাগ করেছেন কোথায়, সুদূর দার্জিলিংয়ে। সেই খবরটা এসেছে, কাগজে ছাপা হয়েছে, একজন বাউল সেই খবরটা পেয়েছেন এবং তিনি মুখে মুখে গান রচনা করেছেন। চিত্তরঞ্জন স্বদেশের প্রাণধন, ত্যাজিলেন জীবন দার্জিলিং গিয়ে। এবং সেটা একটি বালক শুনে মনে রেখেছে, 5 বছরের বালক, এবং তার সেই সুরটা মনে আছে। এবং সলিল চৌধুরী একটা অদ্ভুত কথা লেখেন, কিভাবে দেখুন একটা লিপ পাচ্ছেন, যে ছন্দ এবং সুর যে ব্যবহারে জীর্ণ সাধারণ কথাকে, এগুলো খুব সাধারণ কথা, চিত্তরঞ্জন স্বদেশের প্রাণধন, এগুলো তো আমরা ছোট বয়সে এরকম ভাবে ছড়া বানানোর রাইম করার চেষ্টা করি। কিন্তু তিনি লিখছেন, ছন্দ এবং সুর যে ব্যবহারে জীর্ণ সাধারণ কথাকে কোথায় নিয়ে কোন দিগন্তে পৌঁছে দিতে পারে, এখনো আমার কাছে অজ্ঞাত অখ্যাত এক কবি সুরকারের গানটি তার নজির হয়ে আছে। তো এরকম মাঠে ঘাটের অজস্র গান, মাঝি মাল্লাদের গান, যখন তিনি পূর্ববঙ্গে গিয়ে একের পর এক এরকম সভায়, বামপন্থী সভায় ঘুরেছেন, তখন তিনি নদীর গান শুনেছেন, মাঝি মাল্লাদের গান শুনেছেন। যখন একটু পশ্চিম দিকটায় গেছেন, বীরভূমের এদিকে আইপিটি এর হয়ে, তো এটা তো গাড়ি করে এক একটা লরিতে করে যেখানে খুশি চলে যেতেন এক এক রাতে, তাই না? তো তখন হয়তো সেখানে শুনেছেন ধুলো মাটির গান, ভাওয়াইয়া শুনেছেন, চটকা শুনেছেন। উত্তরবঙ্গ গিয়ে দেখেছেন রায় বেশে কি করে হচ্ছে, হ্যাঁ, ওদিকে ঝুমুর শুনেছেন নানা জায়গাতে। এই সব কিছু দেশীয় সুর, বাংলার বিভিন্ন প্রান্ত প্রত্যন্তের সুর, তার সঙ্গে আইপিটি এর নানান সম্মেলনে যখন যুক্ত হচ্ছেন মহারাষ্ট্র থেকে আসা কোনো কমরেড, বা মধ্যপ্রদেশ থেকে আসা, দক্ষিণ ভারত থেকে আসা এক একজন, তখন তার সঙ্গে কখনো মিশে যাচ্ছে এমনকি উত্তর ভারতীয় যে কাজরি, হরি, যেগুলো মানে কাজরি, হরি এখন আমরা ক্লাসিক্যাল মিউজিকের আসরে অনেক সময় শুনি। এক একজন দেখবেন উস্তাদরা, বড় বড় উস্তাদরা বা বিদুষীরা বা পণ্ডিতরা, পণ্ডিত গায়কেরা, তারা কি করেন, তারা একটা রাগ সঙ্গীত, মূল যে রাগ সঙ্গীত পারফর্ম করার পর যখন কেউ একটা ধুন বাজান বা শেষে হয়তো একটা দুকলি গান, তখন হয়তো কেউ একটা কাজেরি গান, কিন্তু হরি গান। কিন্তু যারা গান জানেন তারা জানবেন যে কাজেরি, হরি এগুলো নিম্নবর্গীয়দের গান, এগুলোর কিন্তু স্টেটাস ছিল না। এগুলো আমরা বলি না যে বাইজিদের গান, এগুলো হচ্ছে অস্পৃশ্যদের গান, এইরকম সেই জায়গা থেকে এসেছে। তার বাণী, তার সুর সম্পূর্ণ একটা অন্য ধরনের। সেই গান, সেই সুর তিনি শুনছেন একই সঙ্গে জ্যাজ, একই সঙ্গে তিনি শুনছেন নিগ্রো মিউজিক, ব্লুজ, যেটা একদম ওদের গণচেতনার গান। ব্লুজ একটা অন্য ধরনের, সম্পূর্ণ ভিন্ন প্রতিস্পর্ধা থেকে উঠে আসা সুর, ব্লুজ মিউজিক। এই নানান মিউজিক কখনো বাংলার ঘরের মাটির, তার এক ধাপ এগিয়ে ভারতের নানান প্রদেশের সুর, এবং তারপরে বিশ্বের সুর। সেই বিশ্বের সুরে বাক, বেথোভেন, মোৎসার্ট, ওয়াগনার, এরা সবাই যেমন আছেন, ঠিক সেরকমই আছেন ওরা। ব্লুজ, জ্যাজ, কান্ট্রি মিউজিক, পপ, সেই সময়কার সমস্ত এই সব কিছু আছে। ক্যালিপসো শুনছেন, রেগে মিউজিক শুনছেন, এই সমস্ত কিছু সলিল চৌধুরীর কি বলবো, মানে এটা তার ওই টি.এস. এলিয়টের একটা বিখ্যাত প্রবন্ধ আছে না, ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। সেখানে এলিয়ট বলেন যে আমরা যেখানে আছি, আমরা লেখকেরা যদি মনে করি যে আমি প্রথম, আমি শেষ, তা নই। আমার মধ্যে, আমি যদি লেখক হই, আমি আসলে সেই প্রথম লেখকের উত্তরাধিকারী, যেই লেখকের নাম পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু সে হয়তো গুহার গায়ে একটা প্রথম কবিতা বা তার প্রথম ইমোশনটা লিখে গিয়েছিল। একজন চিত্রকর যদি ভাবেন যে আমি প্রথম, আমি আদি, আমি অকৃত্রিম, তা নয়। প্রথম যে গুহা চিত্র এঁকে গিয়েছিল অজন্তা ইলোরার গায়ে, ভীমবেটকার গায়ে, তার তিনি উত্তরাধিকারী। ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। সুতরাং সলিল চৌধুরী এই ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে মিলিয়েছেন ওই বিশ্ব ট্র্যাডিশনের সঙ্গে। কিন্তু এই যে শুধু মিউজিক দিয়ে বললে হবে না, অনেকেই শুধু এই মিউজিকটাতেই থেকে যান, মিউজিকটা শুধু ছানবিন করলে হবে না।
এই মিউজিকের একটা ভিত্তি প্রস্তর আছে, একটা কর্নার স্টোন আছে। সেই কর্নার স্টোনটা হচ্ছে গণ বা মাসের ধারণা। এটা প্রত্যেকটা মাসের চেতনা থেকে উঠে আসা সুর, সেইখান থেকে উঠে আসা বাণী। আপনারা যদি দেখেন যে কোন গানটা কোন সময় রচিত হয়েছিল, ব্যাকস্টোরিগুলো তো পাওয়া যায়। এই সামালো ধান হো কোন সময় লেখা হয়েছে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে কোন সময় লেখা হয়েছে, কোন যন্ত্রণা থেকে অনেক পরে ৮০ শেষ দশকে ৯০-এর দশকে তিনি বালিকা অন্তরা চৌধুরীকে দিয়ে গাওয়াচ্ছেন ও মা গো মা অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী অনেক হলো। হ্যাঁ, একটা বাচ্চা, আমরা আমাদের ছোটবেলাতে ৮০-র দশকে, আমার ছোটবেলা, তখন আমি যে শহরে বড় হয়েছে সেখানে এই ক্যাসেট আমরা শুনতাম, যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে গাইছে ও মা গো মা অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী অনেক হলো। একদিন থেকে দেখলে ছোটদের গান এরকম করতে বলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং অ্যান্ড কুইন, কিন্তু এইখানে সলিল চৌধুরী গানের বীজের মধ্যে বুনে দিচ্ছেন গণের চেতনা কিভাবে, যে একটা বাচ্চা মেয়ে বা ছেলে তার মাকে জিজ্ঞাসা করছে, মা ওইসব রাজা রানীর গল্প অনেক হয়েছে, এবার অন্য কিছু গল্প বলো। এই গানটা শুনলেই আপনারা এক পর্যায়ে গিয়ে এই কথাগুলো শুনতে পাবেন। বলো না কেন ওই ওপারা দাসের ছেলে, কি জানো তারপরে কথা, জলেতে ডুবে না খেতে পেয়ে মারা গেল। এই গান যদি গণচেতনার গান না হয়, তাহলে এই গানকে আমরা আর কোনটাকে আমরা গণসঙ্গীত বলবো? শুধু হেই সামালো ধানোকে শুধু গণসঙ্গীত নয়, এটাও সলিল চৌধুরীর গণসঙ্গীত। আপনারা দেখবেন যে বম্বে ফিল্ম মিউজিকে, যে বম্বে ফিল্ম মিউজিক আমরা ওর আলোচনা করি বড় বড় স্টার এবং সুপারস্টার এবং সিনেমাগুলোর পরিচালক এবং নায়ক নায়িকাদের সূত্রে, সেইখানে যেভাবে উনি একটা সুর বুনে দিচ্ছেন, সে তার ইন্টারলুড, এইগুলো যদি সাংগীতিক বিশ্লেষণ করা যায়, দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন ধারার একটা এমন একটা বিদ্রোহী মিউজিক নিয়ে আসছেন যার সঙ্গে একটা গণবিদ্রোহের যোগ আছে। কোথাও না কোথাও তিনি মিলিয়ে দিচ্ছেন সুরকে, এবং তিনি আসলে বাঙালি দর্শক শ্রোতাকে ভাবতে একটু ইনস্টিগেট করছেন বা পোক করছেন, একটু খুঁচিয়ে দিচ্ছেন যে আসলে এর পিছনে তুমি গভীরে যাও, ব্যাক ক্যালকুলেট করে শিকড়ে যাও। এই শিকড়টা শুধু তোমার বাংলার গভীরে নাও হতে পারে, এই শিকড়টা থাকতেই পারে, প্রাণের শিকড়টা আছে ভারতেরই অন্য ভারতাত্মার অন্য সুরে, বা বিশ্বের আত্মা বিশ্বাত্মার অন্য সুরে। কিন্তু যেখানে বিশ্ব মানব, ভারত মানব এবং বঙ্গ মানবের প্রাণ, মন, আত্মা এক, অবিচ্ছেদ্য। মানে ওই যে বলে না, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, ওই রকম যেন ব্যাপারটা বলা আর কি। সুতরাং সেইখান থেকে নিয়ে আসা এই সঙ্গীত এবং এই রাজনৈতিক আদর্শ, এটাকে যদি রাজনৈতিক বলেন তবে এটা রাজনৈতিক, এটা পূর্ণাঙ্গভাবে রাজনৈতিক, কিন্তু দিনের শেষে এটা একেবারে তলতলে নির্যাসের মানবিক। এই মানবিকের থেকে আর বড় কিছু হয় না। এই জিনিসটা, এই ফ্রম দ্য বিলো, সলিল চৌধুরী ফ্রম দ্য বিলো, ফ্রম দ্য আপ অনেক মূল্যায়ন হয়েছে, কিন্তু এই ফ্রম দ্য বিলো একটু আলো ফেলা দরকার। মানে ওই যে পাদপ্রদীপ ফুটলাইট, তো ওই ফুটলাইটের দিক থেকে একটু দেখা যাক। উপরের দিক থেকে আলো ফেলে অনেক ছানবিন হয়েছে, অনেক বিশ্লেষণ হয়েছে, দ্যাট ক্যান ওয়েট টু সাম এক্সটেন্ট। কিন্তু অন্তত শতবর্ষে যদি আমরা এই আলোচনাটুকু না করি, বা এই কথাগুলো অন্তত একটু কোনো একটা প্ল্যাটফর্ম থেকে না বলি, তাহলে মনে হয় এই জায়গাটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। আমি যখন ওই শেষ করি, ওই ইয়েটার আগে, সাহিত্য একাডেমির ওই সেমিনারটার আগে আমি ফোন করলাম ওর বাড়ির মানুষকে, যে আমাকে বললাম যে আমাকে এরকম একটা জায়গায় বলতে হবে, তো আপনি একটা কথা বলুন তো, আপনি তো একদম ঘরের লোক, ওর একেবারে আত্মার আত্মীয়, আত্মজন, তো একটা ওয়ান ওয়ার্ড বলুন, একটা শব্দ বলুন যেটা সলিল চৌধুরীকে ডিফাইন করে। আমি এই উত্তরটাই কিন্তু পেয়েছিলাম, গণ, বা তিনি ছিলেন মানুষের শিল্পী। তিনি গণনাট্য সংঘেরও শিল্পী নন, তিনি বামপন্থী ঘরানারও শিল্পী নন, তিনি বম্বে ফিল্ম মিউজিকের বা বলিউডের বা বম্বে হিন্দি ছবিরও শিল্পী নন। তিনি দিনের শেষে, জীবনের শেষে তিনি একজন গণমানুষের শিল্পী। আসলে এই জায়গাটা থেকেই আমি ওই গণ, বা যেটা আমি আজকে গণের ধারণা, আমি কিন্তু তখন আচ্ছা
এইটা যদি হয় তাহলে এইবার আমি ব্যাক স্টোরি ব্যাক ক্যালকুলেট করে করে আমি একটু পড়াশোনা শুরু করলাম, এবং তারপরে দেখলাম যে হ্যাঁ তাই তো, এই পুরোটা এরকম লতায় পাতায় সব ছড়িয়ে আছে, ওই আসাম থেকে দক্ষিণ 24 পরগনা হয়ে কলকাতা হয়ে গোটা পশ্চিমবঙ্গ, এবং আবার তারপরে যুবক শরীরের সূত্র ধরে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর ভারতবর্ষের কমিউনিস্ট ভাবধারা, বামপন্থী ভাবধারা, পার্টি লাইন হয়ে, পার্টির থেকে চ্যুত হয়ে বম্বে গিয়ে আরেক ধরনের করে 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 তিনি সব দেখেছেন। এবং আপনারা যদি জীবন উজ্জীবন পড়েন, তার অনেক জায়গায় দেখবেন যে তিনি তার সুরটা হতাশার, কারণ জীবন উজ্জীবন তো 90-এর দশকে ধারাবাহিকভাবে বেরিয়েছিল, সুতরাং তার মধ্যে কতটা পথ পেরিয়ে এসেছে, আমাদের বাংলাও কতটা পথ পেরিয়ে এসেছে রাজনৈতিকভাবে, তাই না? সুতরাং এই পুরোটা ধরে তিনি কিন্তু তারপর শেষে এসে একটা জায়গাতে আবার বলছেন যে তবুও শেষ আশা ওই জীবনানন্দের মতো, তবুও মানব থেকে যায় সেই রকম আর কি, তবুও মানুষ ঋণী পৃথিবীর কাছে। তো সেরকম ওই মানুষ কেন ঋণী পৃথিবীর কাছে? কারণ পৃথিবী আসলে ওই গণমানুষেরকেই ধরে আছে, সেই চেতনাটাকেই ধরে আছে। তো আমার মনে হয়েছিল যে এই কথাটুকু আজকে, বিশেষত আপনারা তো বটেই, আপনারা এই কথাগুলো আপনারা জানেন যারা এখানে প্রবীণ মানুষেরা আছেন, কিন্তু আমি বেশি করে বলতে চেয়েছিলাম যে ছাত্রীরা যারা আছেন তাদের সামনে একটু বলি, কারণ শতবর্ষে একটু তাদের যদি এখান থেকে একটু কোনো ভাবনার বীজ পান তারা, তাহলে হয়তো তারা নিজেদের মতো করে ভবিষ্যতে, এরাই তো পরে নানান বিষয়ে গবেষণা করবেন, নানান জায়গা নিয়ে ভাববেন, এরা নিজেরা শিল্পী হবেন, শিল্পবেত্তা হবেন, তাত্ত্বিক হবেন। সুতরাং এই জায়গাটার যদি কোনো বীজ টুকু একটু ধরিয়ে দেওয়া যায়। আপনাদের সবাইকে আমি আবারও যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানে শেষ করি। নমস্কার।